الله الرحمن الرحمن الرحيم الرحيم. وكل شيء أحصيناه كتابا. وكل شيء وكل شيء أحصيناه أحصيناه كتابا كتابا. وكل شيء أحصيناه كتابا. وكل كل شيء شيء أحصيناه أحصيناه كتابا. كتابا فذوقوا فلن نزيدكم إلا عذابا. فذوقوا فذوقوا فلن فلن نزيدكم نزيدكم إلا إلا عذابا. عذابا فذوقوا فلن نزيدكم إلا عذابا. فذوقوا فلن فلن نزيدكم نزيدكم إلا إلا عذابا. عذابا. إن للمتقين مفازا. إن للمتقين للمتقين مفازا. مفازا حدائق وأعنابا. حدائق وأعنابا وأعنابا. وأعنابا عنابا. وكواعب أترابا. وكواعب أترابا. أترابا وكواعب أترابا. وكواعب وكواعب أترابا. أترابا وكأسا دهاقا. وكأسا دهاقا لا يسمعون فيها لغوا ولا كذابا. لا يسمعون يسمعون فيها فيها يسمعون لغوا فيها ولا لغوا ولا كذابا كذابا. لا يسمعون فيها لغوا ولا كذابا. لا لا يسمعون يسمعون فيها فيها لغوا لغوا ولا ولا كذابا. كذابا صدق الله العظيم. صدق صدق الله الله العظيم. 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 আচ্ছা, হাদিস পড়ে নিব। হজ বিষয়ে একটি হাদিস। হজ বিষয়ে একটি হজ হজ হাদিস। বিষয়ে একটি হাদিস 21 নাম্বার হাদিস। 21 নম্বর নম্বর হাদিস হাদিস। قال النبي صلى الله عليه وسلم. قال قال النبي النبي صلى صلى الله الله عليه عليه وسلم: وسلم الحج يهدم الحج الحج يهدم يهدم ما كان قبله. ما ما كان كان قبله. قبله الحج يهدم ما كان قبله. الحج يهدم ما كان قبله হাদিসের অর্থ। হাদিসের অর্থ হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন,
হযরত নবী নবী করিম করিম সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হজ পিছনের সমস্ত গুনাহ মিটিয়ে দেয়। হজ পিছনের পিছনের সমস্ত সমস্ত গুনাহ গুনাহ মিটিয়ে মিটিয়ে দেয়। দেয়। মাতা পিতার হক বিষয়ে দুইটি হাদিস। মাতা পিতার হক পিতার বিষয়ে বিষয়ে দুইটি হাদিস। দুইটি হাদিস। 22 নম্বর হাদিস। 22 নম্বর হাদিস। قال النبي صلى الله عليه وسلم قال قال النبي النبي صلى صلى الله الله عليه عليه وسلم وسلم رضا الله في رضا الوالدين رضا الله الله في رضا رضا الوالدين الوالدين بالوالدين وسخط الله في سخط الوالدين وسخط وسخط الله الله في في سخط في سخط سخط الوالدين الوالدين. رضا الله في رضا الوالدين وسخط الله في سخط الوالدين رضا رضا الله الله في في رضا رضا الوالدين الوالدين وسخط وسخط الله الوالدين في الوالدين. سخط الوالدين والوالدين হাদিসের অর্থ হাদিসের অর্থ হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হযরত হযরত নবী করিম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি করেছেন, ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহ তাআলার সন্তুষ্টি, পিতামাতার পিতামাতার সন্তুষ্টিতে সন্তুষ্টিতে আল্লাহ আল্লাহ তাআলার তাআলার সন্তুষ্টি পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহ তাআলার সন্তুষ্টি এবং পিতামাতার অসন্তুষ্টিতে আল্লাহ তাআলার অসন্তুষ্টি। এবং এবং পিতামাতার পিতামাতার অসন্তুষ্টিতে অসন্তুষ্টি আল্লাহ পিতামাতার তাআলার অসন্তুষ্টিতে আল্লাহ অসন্তুষ্টি। তাআলার অসন্তুষ্টি। আচ্ছা, জাহাঙ্গীর আলম, আপনি সবাইকে পড়ান 21 নম্বর হাদিস। قال النبي صلى الله عليه وسلم قال قال النبي النبي صلى صلى الله الله عليه عليه وسلم وسلم رضا الله في رضا الوالدين الحج الحج يهدم الحج الحج يهدم يهدم ما كان قبله ما كان ما كان قبله। قبله হাদিস শরীফের অর্থ হাদিস শরীফের অর্থ, হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত নবী হযরত করিম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম وسلم ইরশাদ করিয়াছেন, ইরশাদ করেছেন, ইরশাদ করেছেন, হজ পিছনের সমস্ত গুনাহ মিটাইয়া দেয়। হজ হজ পিছনের পিছনের সমস্ত সমস্ত গুনাহ গুনাহ মিটিয়ে দেয়। 22 নম্বর হাদিস শরীফ قال 22 النبي صلى الله عليه وسلم رضا সবাইকে قال পড়াইতে বলছি, النبي পড়াইতে। رضا الله في رضا الوالدين وسخط الله في سخط الوالدين رضا الله في رضا الوالدين وسخط الله في سخط الوالدين হাদিস শরীফের অর্থ হাদিস শরীফের অর্থ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, পিতা মাতার সন্তুষ্টি আল্লাহ তাআলার সন্তুষ্টি।
পিতা মাতার সন্তুষ্টিতে আল্লাহ তাআলার সন্তুষ্টি এবং পিতা মাতার অসন্তুষ্টিতে আল্লাহ তাআলার অসন্তুষ্টি এবং পিতা মাতার অসন্তুষ্টিতে অসন্তুষ্টিতে আল্লাহ আল্লাহ তাআলার তাআলার অসন্তুষ্টি। অসন্তুষ্টি আচ্ছা ঠিক আছে। অজু ভঙ্গের কারণ 7টি। ওযু ভাঙার অজু কারণ ভঙ্গের কারণ 7টি। 7টি। পায়খানা বা পেশাবের রাস্তা দিয়ে কোনো কিছু বের হওয়া। পায়খানা বা পেশাবের পেশাবের রাস্তা দিয়ে কোনো কিছু বের হওয়া। মুখ ভরে বমি হওয়া। মুখ ভরে বমি হওয়া। শরীরের ক্ষতস্থান থেকে রক্ত, পুজ বা পানি বের হয়ে গড়িয়ে পড়া। পানি বের হয়ে গড়িয়ে পড়া। থুতুর সঙ্গে রক্তের ভাগ সমান বা বেশি হওয়া। থুতুর সঙ্গে রক্তের ভাগ সমান বা বেশি হওয়া। চিৎ বা কাত হয়ে হেলান দিয়ে ঘুম যাওয়া। চিৎ বা কাত হয়ে হেলান দিয়ে ঘুম যাওয়া। পাগল মাতালো অচেতন হওয়া। পাগল মাতালো অচেতন হওয়া। নামাজে উচ্চস্বরে হাসা। নামাজে উচ্চস্বরে হাসা। আচ্ছা, তো অজু ভঙ্গের 7টি কারণ আমরা পড়লাম। সে সাথে তায়াম্মুম ভঙ্গের এই কারণ 7টা তো আছেই, পাশাপাশি এক্সট্রা একটা কারণ হচ্ছে পানি ব্যবহারে অক্ষম হওয়া বা সক্ষম হওয়া। তো পানি ব্যবহারে সক্ষম হলে তায়াম্মুম অটোমেটিক ভেঙে যায়। তো এই জন্য যখন আপনাকে জিজ্ঞেস করা হবে যে অজু ভঙ্গের কারণ বলেন, তখন আপনাকে এই 7টি বলতে হবে। আর যখন জিজ্ঞেস করা হবে তায়াম্মুম ভঙ্গের কারণ বলেন, তখন আপনাকে সেই 7টি সহ 8 নাম্বারটাও বলতে হবে, মানে 8টি কারণ বলতে হবে। ঠিক আছে, এভাবে মুখস্থ করে নিব। আর কারণগুলো তো স্পষ্ট বিষয়। এখানে পায়খানা পেশাবের রাস্তায় কোনো কিছু বের হওয়া, এটা যে কোনো কিছু হতে পারে। হতে পারে কোনো ময়লা, হতে পারে কোনো পোকামাকড় বের হয়েছে, হতে পারে বাতাস বের হয়েছে। যে কোনো কিছু বের হলেই অজু ভেঙে যাবে। মুখ ভরে বমি হতে হবে। যদি মুখ ভরে বমি না হয় সেক্ষেত্রে অজু ভাঙবে না, তবে অজু করে নেওয়া ভালো। তারপরে ক্ষতস্থান থেকে রক্ত, পানি বের হয়ে শর্ত হচ্ছে গড়িয়ে পড়তে হবে। যদি গড়িয়ে না পড়ে তাহলে অজু ভাঙবে না। অর্থাৎ শুধু রক্ত দেখা গিয়েছে কিন্তু সেটা গড়িয়ে পড়ে নাই, তাহলে অজু ভাঙবে না। আর যদি গড়িয়ে পড়ে অথবা এই পরিমাণ রক্ত বের হয় যে সেটা যদি মোছা না হতো তাহলে সেটা গড়িয়ে পড়তো, তাহলে সেরকম বের হলেও অজু ভেঙে যাবে। থুতুর সঙ্গে রক্তের ভাগ, এটা বোঝার ব্যাপার হচ্ছে আপনি যখন থুতু দিবেন যদি সেটা লাল রঙের হয়, থুতুর মধ্যে লাল রঙটা গালেব হয়, স্পষ্ট লাল। থুতু তো সাধারণত সাদা হয়। যদি আপনি দেখেন থুতুটা লাল হয়েছে তাহলে বুঝবেন যে রক্তের ভাগ বেশি, সুতরাং উজু করে নিতে হবে। আর রক্তের ভাগ কম থাকলে তো সেটাকে সাদাই দেখা যাবে, লাল দেখা যাবে না। চিৎকাত হয়ে ঘুম যাওয়া যাবে না হেলান দিয়ে। এমনি হেলান দেওয়া ছাড়া যদি কেউ ঝিমায় তো এতে উজু ভাঙবে না। আর পাগল মাতাল অচেতন হলে উজু ভেঙে যায়। আর হচ্ছে নামাজে উচ্চ স্বরে হাসলে, অট্ট হাসি দিলে। ঘুমাই কে ভাই? ঘুমাচ্ছেন কে? নাক ডাকে শব্দ হইতেছে। আচ্ছা ঠিক আছে, তো আমরা এই 7টা কারণ এবং 8টা কারণ মুখস্থ করে নিব ইনশাল্লাহ। আগামীকাল থেকে নামাজের মাসলা শুরু হচ্ছে। আচ্ছা, এরপরে দোয়া পড়ে ফেলবো। নৌকা বা পুলে ওঠার সময় এই দোয়া পড়বে। নৌকা বা পুলে ওঠার সময় এই দোয়া পড়বে। বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা। বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা। ইন্না রাব্বি লাগফুরুর রহিম। ইন্না রাব্বি লাগফুরুর রহিম।
بسم الله مجريها ومرساها إن ربي لغفور رحيم بسم الله مجريها ومرساها إن ربي لغفور رحيم কোন শহরে প্রবেশ করার সময় এই দোয়া পড়বে যখন কোন কোন শহরে প্রবেশ শহরে প্রবেশ করবে তখন এই দোয়া পড়বে করিবে اللهم بارك لنا فيها اللهم بارك لنا فيها اللهم ارزقنا جناها اللهم اللهم ارزقنا ارزقنا جناها جناها وحببنا إلى أهلها وحببنا إلى أهلها وحبب صالحي أهلها إلينا وحبب صالحي صالحي أهلها إلينا اللهم بارك لنا فيها اللهم بارك لنا فيها اللهم ارزقنا جناها وحببنا إلى أهلها وحبب صالحي أهلها إلينا اللهم ارزقنا جناها وحببنا إلى أهلها وحبب صالحي أهلها إلينا أهلها إلينا আচ্ছা ঠিক আছে তো আমরা দোয়াগুলো ঠিকঠাক মুখস্থ করে নেব ইনশাআল্লাহ এরপর আসেন আপনারা অনেকে লেখা জমা দিয়েছেন তো আমরা লেখাগুলো দেখি লেখার ক্লাসে চলে যাই তবে হাজিরা নিতে হবে আচ্ছা আগে হাজিরাটা নিয়ে তারপর আমি লেখার ক্লাসের দিকে যাই এক 3 6 7 9 15 লাব্বাইক 16 لبيك 19 لبيك 21 25 না মাঝখানে দিয়ে জায়গা 25 لبيك 30 31 لبيك 32 33 36 39 لبيك 40 42 43 নাই 43 নাই 46 لبيك 47 48 নাই 48 52 53 53 নাই 54 56 57 58 لبيك 59 63 74 لبيك 75 لبيك 76 80 لبيك 81 গতকাল ক্লাসে বলেছিলাম
হুজুর 81 মোহাম্মদ নাজমুল্লাহ গতকালকে ছিলাম হুজুর। 82 লাব্বাইক 83 85। আচ্ছা, মাশাআল্লাহ সুন্দর হয়েছে। মোটামুটি প্রথম অবস্থায় তো এই কারণে লাইনগুলো ঠিক ম্যানেজ করতে পারেন নাই, বাকি চেষ্টা ভালো ছিল মাশাআল্লাহ। এই জাটা সুন্দর হয়নি, দ্বিতীয় যা যেটা, এই দ্বিতীয় জাটা মনে হয় আপনাদেরকে লেখানো হয়েছিল কিনা, ক্লাসে কি লেখানো হয়েছিল? এই জাটা সুন্দর হয়নি, বাকি হরফগুলো মোটামুটি ঠিক আছে। যদিও এখন আমাদের মানে এক পৃষ্ঠায় 58 হচ্ছে মূল বিষয়, এই কারণে আমি আর বেশি একটা ভুল ধরতেছি না। এখানে একজন লিখেছেন আপনারা লেখা মোটামুটি ভালোই হয়েছে, বাকি এই যে সিনগুলো উপরে উঠে গেছে এগুলোকে নিচে নামাবেন, ঠিক আছে? সিনটা এখান থেকে শুরু হবে এবং এখানে শেষ হবে, তাহলে জিনিসটা সুন্দর হবে। বাকি লেখা মোটামুটি চলে, চেষ্টা ভালো ছিল। এরপরে একজন লিখছেন হ্যাঁ আপনারও সুন্দরই হয়েছে, খারাপ হয়নি। এই মাঝখানে একটু গ্যাপ দিলে ভালো হতো, তাহলে ভাগ বোঝা যেত আর কি। যাক, সমস্যা নেই, বাকি চেষ্টা ভালো ছিল। এই চেষ্টা করবার জন্যই আপনারা বাহবা পাওয়ার যোগ্য। এরপরে এটাও ভালো ছিল। হাইয়া কোথায়? হাইয়া ছাড়াই পাঠিয়ে দিচ্ছেন। আচ্ছা, তো অনেকজনই চেষ্টা করছেন মাশাআল্লাহ। আচ্ছা, ইনি যে লিখছেন আপনার লেখাটা সুন্দর হয়েছে, হরফগুলো সুন্দর সাজিয়েছেন। বাকি রজাগুলা আরো আরো লিখতে হবে। এই রজা দুইটা ওয়াও এগুলা সুন্দর হয়নি, এটা আরো লিখতে হবে। বাকি হরফগুলা সুন্দর হয়েছে। আচ্ছা, এখানে যিনি লিখছেন আপনার লেখা তো সহি নেই, বাকি আপনি চেষ্টা করেছেন এক পৃষ্ঠার মধ্যে সবগুলো হরফ আটাতে। এই দ্বিতীয় জাটা আপনার হয়নি, দ্বিতীয় জাটা আপনার লেখার প্রয়োজন নেই, এটা আপনি আপাতত বাদ রাখেন। প্রথম যা দিয়ে চেষ্টা করেন, যেহেতু আপনার লেখা একটু দুর্বল আছে। আপনার সবগুলো হরফের মধ্যে দালটা একটু সুন্দর লাগতেছে, বাকি হরফগুলো বেশি একটু সুন্দর লাগতেছে না। আপনি মনে হয় লেখার ক্লাসগুলো অনেক গাফলতি করেছেন। তো সবগুলো হরফ আপনি পুনরায় মাস করবেন। এই যে আমার অনলাইন ক্লাস আছে তো। কি বলেন? কে কি বলে? আচ্ছা, এখানে আরেকজন লিখেছেন চেষ্টা ভালো ছিল, ভালোই হয়েছে মাশাআল্লাহ। এরপরে আরেকজন লিখেছেন আপনার চেষ্টা ভালো ছিল, দালগুলোকে একটু ছোট করবেন, বেশি বড় হয়ে গেছে, লাইনের নিচে নেমে গেছে, লাইনের উপরে থাকবে। রজা যদিও হরফের স্ট্রাকচারগুলো অনেক সমস্যা হয়েছে, বাকি হরফগুলো আরো বেশি করে লিখতে হবে, ঠিক আছে? সুন্দর হয় নাই। আচ্ছা, এই পর্যন্তই ছিল। কয়জন লিখছেন? 1 2 3 4 5 6 7 8 8জন মাত্র লিখছেন। এতজন শিক্ষার্থীর মধ্যে মাত্র 8জন লিখছেন, তো এটা দুঃখজনক। বাকি যারা চেষ্টা করতেছেন তাদেরকে অনেক মোবারকবাদ যে আপনারা চেষ্টা করে যাচ্ছেন। চেষ্টা করাটাই মূল বিষয়, এটা অনেক জরুরি। এই চেষ্টার কারণে আপনারা এগিয়ে যাবেন, আর বাকিরা চেষ্টা না করবার কারণে অনেক ব্রেন হওয়া সত্ত্বেও, অনেক এলেম হওয়া সত্ত্বেও এরা পিছিয়ে যাবে। এবং এটাই আমাদের পৃথিবীর নিয়ম, এটাই। যারা চেষ্টা করবে তার অন্য ক্ষেত্রে যত কমতে থাকুক সে এগিয়ে যায়, আর যার চেষ্টা থাকে না সে অনেক বেশি ব্রেইনি, তার অনেক টাকা পয়সা অনেক কিছু, আসলে সে পিছিয়ে যায়। ঠিক আছে হুজুর, আসলে আমি লিখতাম, কিন্তু আমার মেয়ে ছোট বাচ্চা আছে, ও চক খেয়ে ফেলে, এই জন্য লিখতে পারি না হুজুর। চক দিয়া যদি অনুমতি দেন তা কলম দিয়ে লিখিয়ে দিতাম। আপনি বাচ্চার সামনে লিখবেন কেন? আপনি একটা রুমের ভিতরে ঢুকে লিখবেন, বা অন্য কোথাও ছাদে গিয়ে লিখবেন, বাচ্চাকে দূরে সরিয়ে লিখবেন। বাচ্চা তো আমাদেরও আছে, আমাদের বাসায় তো বাচ্চা আছে, আমরা কি তাদের কাছে বসে লিখি? এটা চেষ্টা থাকলে উপায় একটা হবেই, আপনার চেষ্টা ছিল না, এটা হচ্ছে মূল বিষয়। আচ্ছা, তো আমাদের হরফ শেষ হয়েছে, আজকে থেকে মুরাক্কাব শুরু হবে। তো আপনাদের যাদের সিঙ্গেল হরফগুলো ভালো হয়েছে আপনাদের জন্য মুরাক্কাবটা সহজ হবে। তো যাদের এখনো সিঙ্গেল হরফে সমস্যা আছে আপনারা আগে সিঙ্গেল হরফ ঠিক করবেন, নাহলে মুরাক্কাব ভালো হবে। মুরাক্কাবের মধ্যে আমরা সমস্ত হরফে মুরাক্কাব লিখতে গেলে আমাদের কোর্স শেষ হয়ে যাবে, আমরা আর কিছুই লিখতে পারবো না। এই কারণে আমরা সমস্ত মুরাক্কাব শিখবো না। আমরা প্রধানত বাচ্চাদেরকে
মাদগুলো শিখাইতে হয়, ঠিক আছে। মাদ মানে ওই প্র্যাকটিক্যাল যে কোর্স আছে বা আপনি যখন বাচ্চাদেরকে শিখাবেন, মাদ জিনিসটা অনেক বেশি প্রয়োজন হয়। তো আমরা মাদ শিখব। মাদ মানে অর্থাৎ ওয়া আলিফ দিয়ে, ওয়াও দিয়ে, ইয়া দিয়ে, এই হরফগুলো দিয়ে আমরা শিখবো। তাহলে বাকি ওই আর আর হচ্ছে মোরাক্কাবের নকশাগুলো শিখবো। এই দুইটা জিনিস শিখলে আমাদের সবকিছু মোটামুটি ভালো করেই আয়ত্তে চলে আসবে ইনশাল্লাহ। আরবি যে হরফগুলো রয়েছে এগুলোর প্রত্যেকটা হরফের সুরত আছে। তো এটা আপনারা মোরাক্কাবের সময় অবশ্য পড়বেন যে কয় সুরত। তো আরবি হরফগুলি মিলিত অবস্থায় তার ডান হরফ দেখে মানে ডান মাথা থেকে চিনতে হবে। আচ্ছা, মোরাক্কাব কাকে বলে, মোরাক্কাব কিভাবে করতে হয় এটা অবশ্য বড় আপনাদেরকে শিখাবেন। তো আরবি হরফগুলো যখন মিলিত থাকবে আমরা ডান মাথাকে মোরাক্কাব করব। তো ডান মাথা মোরাক্কাব যেহেতু হবে, তো এই জন্য প্রত্যেক হরফের ডান মাথা চিনতে হবে। যেমন উদাহরণস্বরূপ এই যে বা, এটা হচ্ছে বা সম্পূর্ণ হরফ। হ্যাঁ, এটা যদি আমি মোরাক্কাব করতে চাই, এটা ডান মাথাকে মোরাক্কাব করতে হবে। ডান মাথা কতটুকু, এই এতটুকু অংশ, এটাকে মোরাক্কাব করতে হবে। তো এটা আমরা মোরাক্কাবের মূলনীতি মনে রাখবো যে আরবি হরফগুলো যখন মোরাক্কাব হবে তার ডান মাথা মোরাক্কাব হবে। তো এই ডান মাথা এটাকে রেখে বাকিটাকে ফেলে দেব। এরপরে যে হরফের সাথে আসবে সেই হরফের সাথে আমরা এটাকে মোরাক্কাব করে দেব, ঠিক আছে। মোট হচ্ছে 11টা সূরত, ঠিক আছে। আলিফের সঙ্গে 11টা সূরতে 22টা হরফ মোরাক্কাব হবে। এই 11টা সূরত আমাদেরকে ভালো করে ইয়াদ করতে হবে। তো আসেন প্রথমে আমরা দেখি, প্রথম সূরত হচ্ছে এক দাঁত। প্রথম সূরতকে বলা হয় এক দাঁত, অর্থাৎ এক দাঁত হচ্ছে এইটা, ঠিক আছে। এটা হচ্ছে এক দাঁত। বার ডান মাথা যেটা, সেটা হচ্ছে এক দাঁত। এক দাঁত, এটার মধ্যে 5 হরফ হবে। তো এক দাঁতের সাথে যখন আমরা আলিফকে মোরাক্কাব করব, তো দেখেন এ হচ্ছে বা, এটার সাথে মোরাক্কাব করব আলিফকে। তো প্রথমে আমাদেরকে ডান মাথা রাখতে হবে, এতটুকু রাখলাম, বাকিটা মুছে দিব। বাকিটা মুছে এই আলিফটা আছে, এই আলিফটাকে এটার সাথে লাগিয়ে দেব, তাহলে মোরাক্কাব হয়ে যাবে, ঠিক আছে। মোরাক্কাব হয়ে গেল। তো আসেন আমরা একবারে দেখি। আচ্ছা, আবার দেখি। মোরাক্কাব দেখতে হলে আপনাদের চকটাকে ঘড়ি কাঁটা একের দিকে করে নেবেন, একের দিকে। তাহলে আমরা এক দাঁতের সূরতটাকে আলিফের সাথে মোরাক্কাব করে ফেললাম, ঠিক আছে। তাহলে এক দাঁত। এরপরে হচ্ছে পরবর্তী সূরত হচ্ছে হার মাথা। এই যে হার মাথাটা কিভাবে হচ্ছে, এটা হচ্ছে সম্পূর্ণ হা, এটা সম্পূর্ণ হা, ঠিক আছে। এটা ডান মাথা হচ্ছে এই এতটুকু অংশ, এই সম্পূর্ণ হা, ডান মাথা হচ্ছে এতটুকু অংশ। তো এতটুকু অংশকে আমরা আলিফের সাথে মোরাক্কাব করব। তো তাহলে এই লেজের অংশটা পড়ে যাবে, এই লেজটা পড়ে যাবে, শুধু এতটুকু অংশ মোরাক্কাব হবে, ঠিক আছে। তাহলে আসেন এতটুকু অংশ দিয়ে আমরা মোরাক্কাব করি। মাথা আঁকলাম, এটা আঁকার সময় চক সোজা থাকবে। এই আমরা মাথা আঁকলাম এতটুকু, এখান থেকে আমরা আলিফকে মোরাক্কাব করে দিব, ঠিক আছে। তাহলে আমরা দুইটা সূরত পেলাম, একটা হচ্ছে এক দাঁত আর একটা হচ্ছে হার মাথা। আচ্ছা, এরপরে আসেন পরবর্তী সূরত তিন দাঁত। পরবর্তী সূরতকে কি বলা হয়, তিন দাঁত। এক দাঁত গেল, হার মাথা গেল, পরবর্তী সূরত হচ্ছে তিন দাঁত। তিন দাঁত মানে সিন। তো সিনের মধ্যে 3টা উপরের দিকে দাঁত আছে, এই জন্য এটাকে তিন দাঁত বলা হয়। তো তিন দাঁত ডান মাথা মোরাক্কাব হবে। তাহলে এ হচ্ছে তিন দাঁত লিখে ফেললাম, এর সাথে আমরা একটা আলিফকে যুক্ত করে দিব। তাহলে তিন দাঁতের সাথে আমরা আলিফকে যুক্ত করে দিলাম, তাহলে আমাদের হয়ে গেল মোরাক্কাব। তাহলে এক দাঁত গেল, হার মাথা গেল, আর তিন দাঁত গেল, 3টা সূরত গেল, ঠিক আছে। আচ্ছা, এরপরে পরবর্তী সূরতের নাম হচ্ছে সদের মাথা। তো আমি আলিফটা রাখতেছি কারণ মোরাক্কাব তো আলিফের সাথেই হবে, আলিফটা থাক। শুধু এখানে আমরা সূরতগুলো চেঞ্জ করব। এই সূরতগুলো হচ্ছে মূল শেখার বিষয়, এই সূরতগুলো শিখলেই আপনার সমস্ত কিছু হল হয়ে যাবে। আচ্ছা, এখানে আমরা সদের মাথাকে মোরাক্কাব করব। সদের মাথা, সদ তো আমি ইতিপূর্বে লিখেছি, সদের ওই যে গোল অংশ সেটা কাটা যাবে আর বাকিটা থেকে যাবে। তো বাস, এই যে এখান থেকে আমরা সদের মাথাকে আলিফের সাথে মোরাক্কাব করে দিলাম, ঠিক আছে। তো এইভাবে হরফগুলো মোরাক্কাব হচ্ছে কিন্তু একের পর এক, খেয়াল করবেন।
সুরতের মাধ্যমে। তাহলে আমাদের প্রথম গেল এক দাঁত, পরে গেল হাড় মাথা, পরে গেল তিন দাঁত, এরপরে আসলো সদের মাথা। পরবর্তীটা হচ্ছে ত। ত এর কোনো মাথা হয় না, তটা সম্পূর্ণ মুরাক্কাব হয়। তো ত, ত দিয়ে দুই হরফ হয় আমরা জানি, নোক্তা দিলে গদ গ, আর নোক্তা মুছে ফেললে ত। তো ত লেখার জন্য আমরা এই যে ত লিখলাম, এই ত এটা কোনো ডান মাথা নাই, তর কোনো ডান মাথা নেই, ত পুরোটাই হরফ। এই কারণে তর মধ্যে আর কোনো মোছামুছি করা যাবে না, বরং ত লেখার পরে এর সাথে আমরা আলিফকে মিলিয়ে দিব। এই ত লেখার পর আলিফকে মিলিয়ে দিলাম, ঠিক আছে, বাস হয়ে গেল ত আলিফ। আচ্ছা, এটা আমরা একটু সুন্দর করে লিখি। ঠিক আছে, তাহলে আমাদের আরেকটু সুরত আসলো তর, যেটাকে আমরা বলি ত। তাহলে সুরত গেল কয়টা? এই এক দাঁত, এক দাঁত গেল, ঠিক আছে, হাড় মাথা গেল, তিন দাঁত গেল, সদা মাথা গেল, আর হচ্ছে ত, পাঁচটা সুরত গেল। পরবর্তী সুরত হচ্ছে আইনের মাথা। আইনের মাথা, আইন সম্পূর্ণ আমরা লিখেছি, তো আইনের নিচের অংশ কেটে বাকিটা রাখবো। এই যে এতটুকু, এতটুকু হচ্ছে আইনের মাথা, এখান থেকে আমরা আলিফকে মিলিয়ে দিব। তাহলে আইনের মাথা দিয়ে আমরা আলিফকে যুক্ত করে ফেললাম, ঠিক আছে। তাহলে আইনের মাথার সাথে আলিফ, আইনের মাথার সাথে আলিফ, এই আইনের মাথা সুরত দিয়ে দুই হরফ হবে, নোক্তা দিলে আইন হবে, নোক্তা মুছে ফেললে আইন হবে। আচ্ছা, এরপরে পরবর্তী সুরতের দিকে চলে যাই। পরবর্তী সুরত হচ্ছে গোল মাথা। গোল মাথা দিয়ে দুই হরফ হবে, উপরে নোক্তা দিলে ফা, দুই নোক্তা দিলে কফ হবে। আচ্ছা, গোল মাথা হচ্ছে এই এতটুকু, এতটুকু হচ্ছে গোল মাথা, এর সাথে আমি আলিফকে যুক্ত করে দিব, ঠিক আছে, গোল মাথার সাথে আলিফ। এটা যদি লম্বা করতাম তাহলে পুরো হরফ হয়ে যেত, শুধু ডান মাথা রেখেছে, ডান মাথা রেখে, ডাল মাথা মানে গোল মাথা, এই গোল মাথাকে রেখেছি, এর সাথে আলিফকে আমরা মিলিয়ে দিলাম সহজেই। এটা এই গোল মাথা সুরত দিয়ে দুই হরফ হবে, ফা আর হচ্ছে কফ। পরবর্তী সুরতের দিকে চলে যাই। পরবর্তী সুরত হচ্ছে লাম আলিফ। লাম আলিফ, যেমন লাম, এই এটা হচ্ছে লাম, ঠিক আছে, তো এটা ডান মাথা থাকবে, তো আমরা এটা লেজটা মুছে ফেলি, লেজটা মুছে ফেলে এতটুকু রইলো, এখানে আমরা আলিফ যুক্ত করে দিব, এই যে আলিফ যুক্ত করে দিলাম। এখন আসেন, আরবিতে লাম আলিফের অনেকগুলো স্রোত আছে, মানে লাম আলিফকে অনেকভাবে আরবিতে লেখা হয়, অনেকভাবে। তো আমাদেরকে প্রত্যেকটা সিস্টেম জানতে হবে যেন আমরা যে কোনো জায়গায় দেখলে চিনতে পারি। তো আসেন লাম আলিফের কিছু সুরত দেখব। তো সবচেয়ে কমন সুরত হচ্ছে এটা, ঠিক আছে, এটা সবচেয়ে কমন সুরত, সব জায়গায় আপনারা দেখবেন। আর একটা লাম আলিফ আছে যেটা আমি পার্সোনালি অনেক লিখি, এটার জন্য প্রথমে আমাদেরকে এভাবে একটা টান দিতে হবে, এরপরে আমরা যে পরিমাণ টান দিয়েছি এই বরাবর এটাকে বাড়িয়ে দিব, এরপরে আমরা এখান থেকে এই পর্যন্ত একটা টান দিয়ে দিব বাঁকা করে। তো এটাও লাম আলিফ, এটাও লাম আলিফ, এটাও লাম আলিফ, ঠিক আছে, দুটোটাই লাম আলিফ। আবার অনেক জায়গায় দেখবেন যে এই আলিফটাকে সোজা করেও দেয়, এটা অবশ্য কম দেয়, আলিফটাকে বাঁকা করেই বেশি দেয়। তো এই দুইটা লাম আলিফ সবচেয়ে বেশি দেখবেন। আবার এরকম লাম আলিফও দেখবেন, ঠিক আছে, এটাও কিন্তু লাম আলিফ, অনেকটা হাড় মতো, তবে লম্বা, হা চিকন হয়, এটা হচ্ছে লম্বা হয়। ভালো হতো, জি, দেখা যাচ্ছে, আর একটু উঁচু করলে ভালো হতো। হ্যাঁ, ঠিক আছে। তাহলে তিন রকম লাম আলিফ, ঠিক আছে। এখন আপনাদের কাছে যেটা সহজ সেটা আপনি লিখতে পারেন, আমার মনে হয় এটা আপনাদের কাছে সহজ হবে, তো আপনারা এই লাম আলিফটা লেখেন। এই লাম আলিফটা আপনারা একটানও লিখতে পারেন, অনেকে দেখবেন এরকমও লাম আলিফ লেখে, তো এটাও কিন্তু লাম আলিফ, ঠিক আছে। তো অনেকভাবে লাম আলিফ হয়, এই জন্য যেটা আপনার কাছে সহজ হয় সেটাই আপনারা লিখতে পারেন, বাস এটাই আপনারা লেখেন, এটা আপনাদের কাছে সহজ লাগতে পারে। আচ্ছা, তা আমাদের সুরত গেল লামের মাথা। এরপর হচ্ছে কাফের মাথা। কাফের মাথা, কাফ আমরা সবাই লিখেছি, এই কাফের মাঝখানে যে প্যাচটা আছে সেই প্যাচ থেকে হরফ তৈরি হবে, মানে সম্পূর্ণ কাফ থেকে কিন্তু হরফ তৈরি হবে না, ওই প্যাচ থেকে হরফ তৈরি হবে। মাঝখানে প্যাচটা কিরকম ছিল, এই যে অনেকটা এরকম ছিল, তাই না, এরকম ছিল। আবার আমরা এরকমও শিখেছি, দুভাবেই হইতে পারে।
এই মাঝখানে যে প্যাচটা আছে এই প্যাচটার সাথে আমরা আলিফকে যুক্ত করে দিব, তাহলে কাফ আলিফ হয়ে যাবে। আর এই জিনিসটাকে সুন্দরভাবে কিভাবে লেখা যায়, তো এই হচ্ছে কাফ আলিফ, কাফ আলিফ, ঠিক আছে। আচ্ছা, তো কাফ আলিফ লেখার সিস্টেম আমরা দেখলাম। অনেকে এর মধ্যে প্যাচ লাগিয়ে দেয়, অনেকে আপনার খেয়াল রাখতে হবে কাফ আলিফ যখন হবে এটা এরকমই লিখতে হবে, অন্য কোনোভাবে লেখা যাবে না। অনেকে এইভাবে লেখে, তো কাফ আলিফ এইভাবে লেখা যাবে না, কাফ আলিফকে এইভাবেই লিখতে হবে। কাফ আলিফ এবং কাফের সাথে যখন লাম আসবে তখন এই সুরুট এরকম হবে, আর অন্যান্য হরফের সাথে কাফের সুরুট ভিন্ন হবে। অন্যান্য হরফ যেমন যদি আমরা কাফের সাথে বা লিখি তখন আবার সুরুট এরকম হবে না, তখন সুরুট হয়ে যাবে এরকম। এটা হচ্ছে কাফ বা, তাহলে কাফ আলিফ আর হচ্ছে কাফ বা। তো আশা করি আমরা পার্থক্য বুঝতে পেরেছি। পরবর্তী সুরত হচ্ছে মিম। মিম দিয়ে এক মিম সুরত। আমরা ইতিপূর্বে মিম লিখেছি এরকম, তাই না? যখন আমরা মিমকে মুরাক্কাব করব, যখন আমরা মিমকে মুরাক্কাব করব তখন মিমের মাথাটা উপরের দিকে না থেকে নিচে চলে যায়। এটাকে যদি আমরা উল্টে দেই তাহলে কিরকম হয়, মাথাটা নিচের দিকে চলে যাবে, তখন মিমটা দেখতে এরকম হয়। তো যখন মুরাক্কাব হবে তখন মিমটা এরকম হয়ে যাবে, আর সিঙ্গেল অবস্থায় মিমটা এরকম থাকবে। তাহলে আসেন আমরা যেটা মুরাক্কাব করব মাথা নিচে দিকে দিয়ে দিব। তাহলে মিম আলিফ। আচ্ছা, পরবর্তী সূরত হচ্ছে হা। এটা মিমটা আরেকবার একটু লিখে দেন। চকটা বাঁকা আছে, 3 স্টেপে, 1 স্টেপ, 2 স্টেপে উপরের দিকে উঠাবো, 3 স্টেপে এটার সাথে মিলিয়ে টান দিব, ঠিক আছে? 3 স্টেপে মিম লিখবো, এরপরে বাস উপরের দিকে উঠিয়ে দিলেই হয়ে যাবে। তাহলে 3 স্টেপে আবারও আমরা দেখি, 1 2 3, ঠিক আছে। পরবর্তী সূরত হচ্ছে হা। হা দিয়ে একটা হরফই হয়, হা। সূরতের নাম কি? হা। আচ্ছা, গোলহা। দেখেন গোলহাটা হচ্ছে এরকম, তাই না? তো এই গোলহার সাথে এটা যখন মুরাক্কাব হবে তখন তার মধ্যে কিছু চেঞ্জ আসে, অর্থাৎ মুরাক্কাবটা যে এই যে হা, এই হায়ের এই মাথা থেকে একটা আলিফ যুক্ত করবে। তো এখন তো ঠিক আছে, যখন শব্দের মাঝখানে হা থাকে তখন হা এটা অনেকটা ঠিক থাকে, তবে শব্দের শুরুতে হার সিস্টেমটা ভিন্ন হয়, হাকে একটু ভিন্নভাবে লিখতে হয়। সেটা কিভাবে? 4 স্টেপে হা লিখবো আমরা, 4 স্টেপে। প্রথম স্টেপ, দ্বিতীয় স্টেপ, যতটুকু টেনেছি এর থেকে একটু বাহির পর্যন্ত এটাকে নিয়ে যাব। তৃতীয় স্টেপ, উভয়টাকে সংযুক্ত করে দেব একটু গোল করে, ঠিক আছে? 4 স্টেপ, মাঝখানে একটা মূর্ধন্য স্বরের মতন দাগ দিয়ে দিব। তাহলে আমাদের হাটা কিন্তু হয়ে গেল অলরেডি 4 স্টেপের মাধ্যমে। এরপর আমি এটার সাথে আলিফকে অ্যাড করে দিব, তাহলে হাটা খুব সুন্দরভাবে হয়ে গেল। তো হাটা অনেকে লিখতে পারে না, এই জন্য হাটা আপনারা খেয়াল করবেন কিভাবে লেখা হচ্ছে, খেয়াল করবেন। 1, ঠিক আছে, 2 3 4, এরপরে বাস আপনি হরফকে মুরাক্কাব করে দিলেন। তাহলে 4 শুরুতে হাকে লিখবেন। আচ্ছা, এখন একটা গুরুত্বপূর্ণ বিষয়, হা এটার কয়টা স্রোত হতে পারে? হার অনেকগুলো স্রোত আছে। শব্দের শুরুতে হলে একরকম, শব্দের মাঝে হলে আরেক রকম, শব্দের শেষে হলে আরেক রকম। এই সবগুলো হা শিখতে হলে আমাদেরকে একটা হায়ের নকশা শিখতে হবে, সেটা আমি আপনাদেরকে লিখে দেখাই। শব্দের শুরুতে হা, ঠিক আছে। শব্দের মাঝের কয়েকটা সূরত, 1 2 3
3 শব্দের শেষে হা। তাহলে হার কয়টা স্রোত হতে পারে? শব্দের মাঝখানে আরো অনেক স্রোত আছে, বাকি এগুলো পপুলার। এটা সবচেয়ে পপুলার, সব জায়গায় দেখবেন। এগুলো একটু কম দেখবেন, তবে দেখলে যেন চিনতে পারেন এই কারণে দেখানো হলো। দেখলে চিনতে হবে যেটা হা, অন্য কিছু না। শব্দের শুরুতে অপরিবর্তিত থাকবে, এরকমই হয়। শব্দের শেষে এরকমই হয়। এটা এগুলো পরিবর্তন হয় না। মাঝেরগুলা মাঝে মাঝে পরিবর্তন দেখবেন। তবে পপুলার হচ্ছে এইটা। দুইটা পটলা আছে উপরে নিচে, ঠিক আছে? তো এই হায়ের নকশাটা ভালো মতো লিখলে আপনার হা সম্পূর্ণ হাতে চলে আসবে। এই জন্য এই নকশাটা আমরা বেশি বেশি করে লিখব। ঠিক আছে, তো আমাদের আলিফের মোরকাব শেষ হয়ে গেল। আলিফের মাধ্যমে আমরা আলিফের 11টা স্রোত শিখেছি। স্রোতগুলোর নাম কি কি? 1 দাঁত শিখেছি, হাড় মাথা, তারপরে 3 দাঁত, তারপরে ত, সদের মাথা, তারপরে হচ্ছে ত, তারপরে আইনের মাথা, গোল, আইনের মাথার পরে হচ্ছে গোল মাথা, ঠিক আছে? গোল মাথা, গোল মাথা, এরপরে লামের মাথা, কাফের মাথা, মিম, হা। 11টা স্রোত শিখেছি, তার সাথে আলিফকে যুক্ত করেছি। 11টা স্রোত ভালো মতো শিখবেন, তাহলে বাকি মোরাক্কাবগুলো খুবই সহজ হবে ইনশাল্লাহ, ঠিক আছে? তো এই পর্যন্তই আজকে, ইনশাল্লাহ সবাই ভালো মতো। হার নকশাটা একটু পাঠায় দিলে ভালো হতো। হ্যাঁ, গ্রুপে দিয়ে দেবো ইনশাল্লাহ। জি। আচ্ছা, তো আমাদের বড় হুজুর মনে হয় আসছেন। আচ্ছা, বড় হুজুর আসছেন, তো ঠিক আছে। তো এখন হুজুরের ক্লাস হবে, আমরা মনোযোগ দিয়ে হুজুরের ক্লাস করবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। সবাই কেমন ভালো আছেন? আছেন? আলহামদুলিল্লাহ ওস্তাদ জি। আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো, আলহামদুলিল্লাহ। তো আমাদের হরফগুলো তো শেষ হয়েছে, আশা করি হরফ শিক্ষাদান শেষ করার পরে উস্তাদ কয়টি কাজ করবেন? 7টি কাজ। ঠিক আছে করবেন। 7টি 7টি কাজ। 1 নম্বর কাজ কি? তাজিম ও হুরুফ। তামিজে হরফ, হুরুফ কাছাকাছি উচ্চারণে তামিজে জোড়া হরফ হরফগুলোর মধ্যে পার্থক্য বুঝিয়ে দেয়া। এর উপর জি। কয় জোড়া? 7 জোড়া 7 হরফ। জোড়া। কি কি? জোড়া। হা, হা হা, হা ক হা, কাফ ক কফ, তা কতা, জিম, জা, জিম জা জ দাল, দাল সদ, সিন সিন, সদ সিন, সিন সা। সা। আচ্ছা, 2 নম্বর কাজ কি? 2 নম্বর কাজ সমস্ত সবগুলো হরফকে হরফগুলো সারিবদ্ধভাবে বোর্ডে লিখে মশক সারিবদ্ধভাবে করানো এবং বোর্ডে ছাত্রছাত্রীদেরকে মশক করাতে দেয়া। করতে দেওয়া। হ্যাঁ, তা সারিবদ্ধ লিখতে হবে কিভাবে? ডান দিকে 4 ভাগ, বাম দিকে 4 ভাগ। 4 4 ভাগ, ভাগ। এরকম সাজায় লিখতে হবে। আচ্ছা, 3 নম্বর কাজ কি? বিভিন্ন হরফে হাত রেখে ভিন্ন হরফে ইজতিমাই হাত রেখে পরীক্ষা। ইসলামী পরীক্ষা। হ্যাঁ, 5 নম্বর কাজ? বিভিন্ন হরফে হাত বিভিন্ন রেখে হরফে ইনফিরাদি হাত রেখে পরীক্ষা। ইনফিরাদি পরীক্ষা। আচ্ছা, 6 নম্বর কাজ কি? সবগুলো হরফ শেখানো, বারবার লেখানো, সুন্দর হওয়া লেখানো। লেখানো, সবগুলো হরফ লেখানো বারবার সুন্দর বারবার হওয়া সুন্দর পর্যন্ত। হওয়া পর্যন্ত। তারপরে 6 নম্বর কাজ? 6 নম্বর হচ্ছে খুঁজুজি পরীক্ষা নেওয়া পুরাতন এবং কমতি পূরণ করা। পূরণ করা। তারপরে 7 নম্বর কাজ? পুরাতন তারতিবে 29 হরফ মুখস্থ করানো। আচ্ছা, মাশাআল্লাহ, এগুলো শেষ করে বাস, তাহলে আপনাদের পুরো কমপ্লিট হয়ে গেল। এরপর আমরা হরফ শিক্ষাদান শেষ, তারপরে হরকত শিক্ষাদান শুরু করব। সেটা হচ্ছে দ্বিতীয় প্রণালী। কোন প্রণালী? দ্বিতীয় প্রণালী। না, দ্বিতীয় অধ্যায়, দ্বিতীয় প্রণালী না, দ্বিতীয় অধ্যায়। অধ্যায়। মনে রাখতে হবে যে কোনো 1 ভাগ শিক্ষাদান শেষ করার পরে 4টি কাজ, আর 8 জি। ভাগের সমস্ত হরফ শিক্ষাদান শেষ করার পরে উস্তাদ কয়টি কাজ করবেন? 7টি কাজ। 7টি কাজ করবেন। 7টি কাজ করবেন। হ্যাঁ, এটা খেয়াল রাখতে হবে। আচ্ছা, এখন আমাদের দ্বিতীয় অধ্যায় বলে বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির বিসমিল্লাহির রহমানির রহমানির রহিম। রহিম। দ্বিতীয় অধ্যায়। দ্বিতীয় দ্বিতীয় অধ্যায়। অধ্যায়। হারকাত শিক্ষাদান। হারকাত হারকাত শিক্ষাদান। শিক্ষাদান। আচ্ছা, এগুলো অবশ্য আগে একবার মুখস্থ হয়েছে। তারপর প্রথম অধ্যায় হরফ শিক্ষাদান, দ্বিতীয় অধ্যায় হারকাত শিক্ষাদান, তাই না? জি। আচ্ছা, তাহলে মৌলিক বিষয় 7টি অধ্যায়, এটা দ্বিতীয় অধ্যায়। এখন দ্বিতীয় অধ্যায় হারকাত শিক্ষাদান।
দ্বিতীয় হারকাত শিক্ষাদান হারকাত শিক্ষাদানে 60টি তাবকা রয়েছে। হারকাত শিক্ষাদানে সাতটি রয়েছে। হারকাত শিক্ষাদানে 7টি তবকা রয়েছে। হারকাত শিক্ষাদানে 60টি তাবকা রয়েছে। হারকাত শিক্ষাদানে 7টি তবকা রয়েছে। তবকা শব্দের অর্থ হলো ধাপ। তবকা শব্দের অর্থ কি? ধাপ। ধাপ। আচ্ছা, এখন মনে করেন হরকত বাস করে একবারে উপরের তলায়, 60টা ধাপ পার হয়ে হরকত পর্যন্ত যেতে হবে। হরকত পর্যন্ত যেতে গেলে কয়টা ধাপ পার হইতে হবে? 7টি ধাপ। 60টা ধাপ পার হইলে তারপরে হরকতের উচ্চারণের দেখা পাবেন। তো উচ্চারণ, কারণ উচ্চারণ করতে হইলে তার আগে অনেকগুলো কাজ আছে, যে হরকত কাকে বলে চিনতে হবে, জবর জের পেশ এগুলো হরকত চিনতে হবে। আবার 3টা একত্রের নাম আছে, 3টা একত্রের নাম হরকত, এটা বুঝতে হবে। আবার এই আলিফে জবর জের পেশ জজম দিলে সেটা আলিফ থাকে না, সেটা হামজা হয়ে যায়, এটাও বুঝতে হবে। এরপরে হাত মানে উচ্চারণ করার জন্য হাত কিভাবে মানে রাখবেন, হাত রাখার নিয়মাবলী জানতে হবে। এইসব জানার পরে তারপর উচ্চারণ শিক্ষা দিতে হবে। তাহলে উচ্চারণ দিতে গেলে তার আগে এগুলো হচ্ছে আপনার প্রস্তুতিমূলক কাজ। এগুলো কি? প্রস্তুতিমূলক কাজ। এই প্রস্তুতিমূলক কাজকেই এখানে 7 ভাগে ভাগ করা হয়েছে, মানে 60টা প্রস্তুতিমূলক কাজ। এই জন্য 7টা ধাপ বলা হয়েছে। কয়টা ধাপ? 7টা ধাপ। 60টি ধাপ। আচ্ছা, মূল ধাপ হলো মানে মূল হচ্ছে 7ম ধাপটা, ওটা হচ্ছে হরকতের উচ্চারণে আসল শিক্ষাদানের ব্যবস্থা। আর এর আগের গুলো হচ্ছে প্রস্তুতিমূলক। 6টা ধাপ হচ্ছে প্রস্তুতিমূলক, আর 7ম ধাপ হচ্ছে আসল, যেটা উচ্চারণ শিক্ষাদান। বুঝে আসছে? এই ধাপকে আরবিতে কি বলছে? তাবকা। তাবকা মানে ধাপ। আচ্ছা, বলেন হারকাত শিক্ষাদানে 60টি তাবকা রয়েছে। হারকাত শিক্ষাদানে 7টি তাবকা রয়েছে। প্রথম তাবকার বিষয়বস্তু জাবার জেরের পরিচয়। প্রথম তাবকার বিষয়বস্তু জবর জেরের পরিচয়। জবর জেরের পরিচয়। প্রথম তাবকার বিষয়বস্তু জাবার জেরের পরিচয়। প্রথম তাবকার বিষয়বস্তু জবর জেরের পরিচয়। হ্যাঁ, মুখস্থ করেন। প্রথম তবকার বিষয়বস্তু। প্রথম তবকার বিষয়বস্তু জবর জেরের পরিচয়। 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 প্রথম দ্বিতীয় তবকার বিষয়বস্তু জবর জেরের পরীক্ষা, অর্থাৎ ফেল করিয়ে পাশ করিয়ে দেয়া। দ্বিতীয় তবকার বিষয়বস্তু জবর জেরের পরীক্ষা, অর্থাৎ ফেল করিয়ে পাশ করিয়ে দেয়া। হ্যাঁ, মুখস্থ করেন। দ্বিতীয় তবকার বিষয়বস্তু জবর জেরের পরীক্ষা। দ্বিতীয় তবকার বিষয়বস্তু জবর জেরের পরীক্ষা, অর্থাৎ ফেল করিয়ে পাশ করিয়ে দেয়া। অর্থাৎ ফেল করিয়ে পাশ করিয়ে দেয়া। হ্যাঁ, বলেন দ্বিতীয় তবকার বিষয়বস্তু। দ্বিতীয় তবকার বিষয়বস্তু জবর জেরের পরীক্ষা, অর্থাৎ ফেল করিয়ে পাশ করিয়ে দেয়া। দ্বিতীয় তবকার বিষয়বস্তু জবর জেরের পরীক্ষা, অর্থাৎ ফেল করিয়ে পাশ করিয়ে দেয়া। দ্বিতীয় তবকার বিষয়বস্তু জবর জেরের পরীক্ষা, অর্থাৎ ফেল করিয়া পাশ করিয়ে দেয়া। তৃতীয় তবকার বিষয়বস্তু পেশের পরিচয়। তৃতীয় তবকার বিষয়বস্তু পেশের পরিচয়। বিষয়বস্তু পেশের পরিচয়। তৃতীয় তবকার 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 বিষয়বস্তু পেশের পরিচয়। 3টা মিলে কিন্তু একটাই কাজ, সেটা কি? জবর জের পেশের পরিচয়, তাই না? আর মাঝখানে যে এখানে জবর জের দেখতে একরকম, এই জন্য পার্থক্য করাইতে হয়। এখন এটাকে 3টা তবকা কেন বানাইলো? এক তবকাই তো হইতো। বানাইছে এই জন্য যে জবর জের দেখতে একই রকম, পেশ দেখতে অন্যরকম, কিন্তু জবর জের দেখতে কি একই রকম। এই জন্য দুইটারে আলাদা করে মানে ভালো করে চিনেছে, এই জন্য জবর জের একসাথে পরিচয় দেওয়া। জবর জেরের পরীক্ষা, জবর জেরের পরীক্ষা, জবর জেরের পরীক্ষা, ফেল করিয়ে পাস করিয়ে যাও। দ্বিতীয় তবকার বিষয়বস্তু জবর জেরের পরীক্ষা, অর্থাৎ ফেল করিয়ে ফেল পাস করিয়ে করিয়ে পাস দেয়া। করে দেওয়া। তৃতীয় দ্বিতীয় তবকার তবকার বিষয়বস্তু পেশের পরিচয়। চতুর্থ তবকার বিষয়বস্তু বলেন। চতুর্থ তবকার বিষয়বস্তু।
জবর জের জবর পেশের একত্রে পরিচয় ও পরীক্ষা। জবর জের পেশের একত্রে পরিচয় ও পরীক্ষা। মানে জবর জের আলাদা ছিল, পেশও আলাদা ছিল, এখন তাদের একসাথে সাক্ষাৎ দরকার আছে না, এই জন্য চতুর্থ তবকার মধ্যে একসাথে সাক্ষাৎ করাইতেছে। জবর জের আর পেশের তিনটার একত্রে সাক্ষাৎ করায়া পরিচয় পরীক্ষা বাকি একসাথে নিয়ে ফেলছে, এই হলো চতুর্থ তবকা। চতুর্থ তবকার বিষয়বস্তু জবর জের পেশের একত্রে পরিচয় ও পরীক্ষা। চতুর্থ তবকার বিষয়বস্তু জবর জের পেশের একত্রে পরিচয় পরীক্ষা। চতুর্থ তবকার বিষয়বস্তু জবর জের পেশের একত্রে পরিচয় পরীক্ষা। চতুর্থ তবকার বিষয়বস্তু জবর জের পেশের একত্রে পরিচয় পরীক্ষা। চতুর্থ পঞ্চম তবকার বিষয়বস্তু তবকার বিষয়বস্তু এখন হলো কি, দেখেন ধাপে ধাপে আসতেছে। জবর জের পেশের একত্রে মিলাই দিল, মিলাইয়া আবার তিনটা একত্রে মিলাইলে একটা নাম হয়ে যায়, তিনটা একত্রে নাম কি, হারকাত। হরকতের পরিচয়। এই তাহলে পঞ্চম তবকায় হারকাতের পরিচয়, হারকাতকে শিখলেন, মানে ধাপে ধাপে আসতেছে জিনিসগুলা। মানে পঞ্চম তবকার বিষয়বস্তু হারকাতের পরিচয়। পঞ্চম তবকার বিষয়বস্তু হারকাতের পরিচয়। পঞ্চম তবকার বিষয়বস্তু হ্যাঁ, হারকাতের পরিচয়। পঞ্চম পঞ্চম তবকার তবকার বিষয়বস্তু হরকতের হারকাতের পরিচয়। পরিচয়। পঞ্চম তবকার বিষয়বস্তু হারকাতের পরিচয়। পঞ্চম তবকার বিষয়বস্তু হারকাতের পরিচয়। হরকতের পঞ্চম পরিচয়। তবকার পঞ্চম বিষয়বস্তু তবকার হারকাতের বিষয়। পরিচয়। পঞ্চম তবকার বিষয়বস্তু হারকাতের পরিচয়। পঞ্চম তবকার বিষয়বস্তু হারকাতের পরিচয়। এবার 1 থেকে 5 প্রথম পর্যন্ত বলেন তবকার দেখি। প্রথম প্রথম তবকার তবকার প্রথম বিষয়বস্তু তবকার বিষয়বস্তু বলেন। জবর বিষয়বস্তু জের জবর জেরে পরিচয়। দ্বিতীয় তবকার বিষয়বস্তু জবর জবর জেরে পরীক্ষা, পরীক্ষা ফেল অর্থাৎ করে ফেল পাস করিয়ে করে পাস দেওয়া। করিয়ে দেওয়া। তৃতীয় তৃতীয় তবকার তবকার বিষয়বস্তু বিষয়বস্তু পেশের পেশের পরিচয়। পরিচয়। চতুর্থ তবকার বিষয়বস্তু জবর জের চতুর্থ পেশের তবকার একত্রে বিষয়বস্তু পরিচয় পরীক্ষা। পেশের একত্রে পঞ্চম তবকার পরিচয় বিষয়বস্তু পরীক্ষা। হারাকাতের পঞ্চম বিষয় তবকার হারকাতের পরিচয়। আচ্ছা মাশাআল্লাহ। আচ্ছা এখন হরকত যখন চিনে ফেললো, এখন একটা হরফ আসছে যেটার মধ্যে হরকত দিলে তার নাম পরিবর্তন হয়ে যায়, এটা জানা দরকার, কারণ আমরা যখন উচ্চারণ করব, উচ্চারণ করতে যাই আমরা যেন সঠিকভাবে তার নামটা বলতে পারি। কোন হরফ হরকত দিলে তার নাম পরিবর্তন হয়ে যায়? আলিফ। আলিফ। হ্যাঁ, যখন আলিফ নাম আছে, কিন্তু যখন হরকত দিবেন নাম হয়ে যাবে হামজা, তাই না? জি। এই জিনিসটা বোঝান দরকার, এটা বোঝাচ্ছে ষষ্ঠ তবকার মধ্যে। আর যেহেতু মানে হামজা আলিফ যে হামজা হয়, শুধু হরকত দিলে না, জজম দিলেও হবে, এই জন্য এই সাথে জজমের পরিচয়টাও হয়ে গেল। মানে ষষ্ঠ তবকার বিষয়বস্তু ষষ্ঠ তবকার ষষ্ঠ বিষয়বস্তু তবকার বিষয়বস্তু জজম ও হামজার পরিচয়। জজম ও হামজার পরিচয়। হামজার পরিচয়। ষষ্ঠ তবকার বিষয়বস্তু জজম ও হামজার ষষ্ঠ তবকার পরিচয়। বিষয়বস্তু জজম ও হামজার ষষ্ঠ তবকার পরিচয়। ষষ্ঠ বিষয়বস্তু তবকার বিষয়বস্তু জজম ও জজম ও হামজার হামজার পরিচয়। পরিচয়। ষষ্ঠ তবকার ষষ্ঠ বিষয়বস্তু তবকার জজম ও বিষয়বস্তু হামজার জজম ও পরিচয়। ষষ্ঠ হামজার তবকার পরিচয়। বিষয়বস্তু ষষ্ঠ জজম ও তবকার হামজার পরিচয়। জজম ও ষষ্ঠ তবকার বিষয়বস্তু জজম ও ষষ্ঠ তবকার হামজার বিষয়বস্তু পরিচয়। জজম ও হামজার ষষ্ঠ তবকার পরিচয়। বিষয়বস্তু আচ্ছা, তা জজম ও দেখেন হামজার। ধাপে ধাপে আসতেছে কিন্তু সব। প্রথমে জবর জের চিনাইলো, তারপরে পার্থক্য করার জন্য পরীক্ষাটা নেওয়া হলো দ্বিতীয় তবকায়, তারপরে পেস্ট চিনানো হয়ে গেল। এরপর জবর জের পেস্ট থেকে একত্রে একত্রে মিলানো হয়ে গেল। এরপরে তিনটা মিলানোর পরে নাম এসে যায় তার হারকাত, সেটা পঞ্চম তবকা হয়ে গেল। এরপরে হচ্ছে যে হারকাত উচ্চারণ শিখা দিব, তখন একটা হরফ আছে যে নাম চেঞ্জ হয়ে যায় হরকত দিলে, সেটা আমরা শিখে ফেললাম জজম ও হামজার পরিচয়ের মাধ্যমে। তাহলে যা যা দরকার ছিল সব শিক্ষা হয়ে, ওইটা শিখে ফেলবো সপ্তম তবকায়, মানে প্রাথমিক কাজগুলো সব হয়ে গেছে। তাই জন্য সপ্তম তবকার বিষয়বস্তু হারকাতের উচ্চারণ শিক্ষাদান। সপ্তম তবকার সপ্তম বিষয়বস্তু তবকার হারকাতের বিষয়বস্তু উচ্চারণ হরকতের শিক্ষাদান। উচ্চারণ শিক্ষাদান। সপ্তম তবকার বিষয়বস্তু হারকাতের উচ্চারণ শিক্ষাদান। সপ্তম তবকার বিষয়বস্তু হারকাতের উচ্চারণ হরকতের শিক্ষাদান। সপ্তম উচ্চারণ তবকার শিক্ষাদান। বিষয়বস্তু হারকাতের উচ্চারণ শিক্ষাদান। সপ্তম উচ্চারণ তবকার শিক্ষাদান। বিষয়বস্তু হারকাতের সপ্তম তবকার উচ্চারণ বিষয়বস্তু শিক্ষাদান। হরকতের উচ্চারণ সপ্তম তবকার শিক্ষাদান। বিষয়বস্তু হারকাতের উচ্চারণ শিক্ষাদান। হরকতের সপ্তম উচ্চারণ তবকার বিষয়বস্তু শিক্ষাদান। হারকাতের উচ্চারণ হরকতের বিষয়বস্তু শিক্ষাদান। হরকতের উচ্চারণ সপ্তম তবকার শিক্ষাদান। বিষয়বস্তু হারকাতের উচ্চারণ শিক্ষাদান। আচ্ছা শিক্ষাদান। মাশাআল্লাহ। এবার সপ্তম তবকার বিষয়বস্তু হ্যাঁ, হরকতের উচ্চারণ সবগুলো বলেন শিক্ষাদান। একসাথে। হারকাত শিক্ষাদানে 7টি তবকা রয়েছে।
হরকত হরকত শিক্ষাদানের শিক্ষাদানের ষাটবার হয়েছে তপকার বিষয়বস্তু জবরজের পরিচয় দ্বিতীয় তপকার বিষয়বস্তু জবরজের পরীক্ষা ফেল করে পাস করে দেয়া দ্বিতীয় তপকার বিষয়বস্তু পেশের পরিচয় চতুর্থ বিষয়বস্তু জবরজের পেশের একত্রে পরিচয় পরীক্ষা পঞ্চম তপকার বিষয়বস্তু হারকাতের পরিচয় ষষ্ঠ তপকার বিষয়বস্তু জজম হামজার পরিচয় সপ্তম তপকার বিষয়বস্তু হারকতের উচ্চারণ শিক্ষাদান উচ্চারণ শিক্ষাদান। আচ্ছা, মাশাআল্লাহ। আচ্ছা, তাহলে এখন আমরা মানে ধাপে ধাপে আমরা 7টা তবকা মানে হারকাতুল উচ্চারণ শিক্ষার জন্য তো 7টা তবকা আমরা জেনে ফেললাম। এখন কথা হচ্ছে, এখন প্র্যাকটিক্যাল দেখাবো 7টা তবকা কিভাবে। প্র্যাকটিক্যালটা আয়ত্ত করে নেবেন, তাহলে বুঝতে পারবেন যে কোন তবকার মধ্যে কি কি কাজ করতে হবে। তো প্র্যাকটিক্যালটা এখন দেখাবো, প্র্যাকটিক্যাল দেখাইলে আপনার জিনিসটা সহজ হয়ে যাবে। আচ্ছা, চকসের হাতে নেন এবং ভিডিও অন করেন। প্রথমে কি বলতে হবে? চক সিলেট হাতে নিন। পরিষ্কার করুন। সবাই আমার সকলে বোর্ডে আমার হাতের দিকে দেখতে থাকো। তো বোঝা গেল যে এগুলো কমন কথা, তাই না? এই, আগে যে কথাগুলো আমরা জেনেছি সেগুলো কি কমন কমন কথা। কথা। হ্যাঁ, তো এই কমন কথাগুলো এখানে সবসময় চলবে, মানে এগুলো সবসময় কাজে লাগবে। বলুন না তো, বলবেন, কিন্তু ওইটা এখন আসবে, সব আসবে না। ওটা হলো হরফ শিক্ষাদানের 7টা কথা। কয়টা কথা? আর অন্য কিছু শিক্ষা দিতে হলে 3টা কথা থাকবে। প্রথমের 3টা, চকসেল হাতে নিন, সিলেট মুছে পরিষ্কার করুন, সকলে বোর্ডে আমার হাতে দিকে দেখতে চকসেলের হাতে থাকুন। নিয়ে সিলেট মুছে পরিষ্কার করুন। দেখতে থাকুন। সকলে বোর্ডে আমার হাতে দিকে দেখতে থাকুন। দেখতে থাকুন। তারপর আপনাদের নিজের সিলেটের মাঝখানে এরকম একটি লিখুন। এই পর্যন্ত থাকে, বেশিরভাগ কি এ পর্যন্ত থাকে। 4টা কথা। কয়টা কথা? 4টা কথা। আর পরে 3টা হরকতের উচ্চারণের সাথে খাস। আর এগুলো এখন এই 4টা কথা হলো সব জায়গায় কমন, অন্য সব জায়গায় এই মানে এর মাধ্যমে আমাদের ক্লাসটা চলবে। আচ্ছা, তাহলে ভিডিও অন করেন। হ্যাঁ, চক সিলেট হাতে নিন, সিলেট মুছে পরিষ্কার করুন। যখন বলবেন চক সিলেট হাতে নিন, ওস্তাদ কি করবেন? মুছবেন না ওস্তাদ, উস্তাদ চক চক, হ্যাঁ চক এবং সিলেট নেবেন না, চক ডাস্টার লাঠি হাতে নেবেন। যখন বলবেন সিলেট মুছে পরিষ্কার করুন, ওস্তাদ কি করবেন? বোর্ড মুছে পরিষ্কার করবেন। তারপরে বলবেন সকলে বোর্ডে আমার হাতের দিকে দেখতে থাকুন। এটা বলে ওস্তাদ নিজের হাতটা বোর্ডে নিয়ে যাবেন। হাতটা কোথায় নেবেন? বোর্ডে। আচ্ছা, বোর্ডে নিয়ে, হ্যাঁ, নাম বলেন। আলিফ। হ্যাঁ, নাম বলেন। আলিফ। হ্যাঁ, কয়টি আলিফ? দুইটি আলিফ। কয়টি আলিফ? আপনাদের নিজ স্লেটের মাঝখানে, আপনাদের নিজ স্লেটের মাঝখানে এরকম পাশাপাশি 2টি আলিফ লিখুন। কি বলবেন? আপনাদের নিজ স্লেটের মাঝখানে এরকম পাশাপাশি 2টি আলিফ লিখুন। আমি যা দেখাচ্ছি প্র্যাকটিক্যাল হুবহু এরকম করার চেষ্টা করবেন, তাইলে আপনার শিক্ষা হয়ে যাবে তাবকা। আচ্ছা, ডান পাশের আলিফের উপর এরকম একটি কোণাকুণি টান দিন। বাম পাশে আলিফের নিচে এরকম একটি কোণাকুণি টান দিন। কি বলবেন? ডান পাশের আলিফের উপর কোণাকুণি টান দিন। এরকম একটি বাম পাশে আলিফের নিচে এরকম একটি কোণাকুণি টান দিন। আমি বোর্ডের যে জায়গায় হাত রেখেছি আপনাদের নিজের স্লেটের সেই জায়গায় হাত রাখুন। কি বলবেন? আমি বোর্ডের যে জায়গায় হাত রেখেছি আচ্ছা, ঠিক মতো রাখলো কিনা একটু দেখবেন সবার। এটা যে সব হাত ঠিক মতো রাখছে কিনা, যাদের হাত ঠিক মতো নাই আপনি ধরে ঠিক মতো করে রেখায় দিবেন। আচ্ছা, এরপর পড়াবেন। উপরের কোণাকুণি টানের নাম জবর।
উপরের কোনাকুনি টানের নাম জাবার। পরের উপরের কোনাকুনি কোনাকুনি নাম টানের জবর। নাম জবর। উপরের কোনাকুনি টানের নাম জাবার। পরের উপরের কোনাকুনি টানের নাম জবর। উপরের কোনাকুনি টানের নাম জাবার। পরের উপরের কোনাকুনি টানের নাম জবর। আচ্ছা, এরকম 50 বার মাস করাবেন। কয়বার? 50 বার। 50 বার। 50 বার। তারপরে বলবেন আমি বোর্ডে যে জায়গায় হাত রেখেছি আপনারা আপনাদের নিজ সেটের সেই জায়গায় হাত রাখুন। আমি আমার হাতে যে জায়গায় হাত রেখেছি আপনাদের বোর্ডে সেই জায়গায় হাত রাখুন। নিচের কোনাকুনি এরপরে দেখবেন যে ঠিক মতো হাত রাখছে কিনা, দেখে এরপর পড়াবেন। নিচের কোনাকুনি টানের নাম জের। 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 এভাবে পড়াবেন কমপক্ষে 50 বার। 50 বার। আচ্ছা, আলাদা আলাদা পড়েন, এবার একত্রে পড়াবেন। আচ্ছা, একত্রে পড়ানোর আগে কথা বলবেন। আমার বলার সঙ্গে সঙ্গে আপনারা হাত রাখবেন এবং বলবেন। কি বলবেন? আমার বলার সঙ্গে সাথে সঙ্গে সাথে আপনারা আপনারা হাত রাখবেন এবং বলবেন। আপনারা হাত রাখবেন এবং বলবেন। বলবেন। উপরের কোনাকুনি টানের নাম জাবার। উপরের কোনাকুনি টানের নাম জবর। নিচের কোনাকুনি টানের নাম জের। নিচের নিচের কোনাকুনি কোনাকুনি টানের নাম টানের নাম জের। উপরের কোনাকুনি টানের নাম জাবার। উপরের কোনাকুনি টানের নাম জবর। নিচের কোনাকুনি টানের নাম জের। নিচের নিচের কোনাকুনি টানের কোনাকুনি নাম টানের নাম জের। কি বলবেন বলেন তো আবার? দুটোটা মিলায় বলবেন, তাই না? কি বলবেন? জি। উপরের কোনাকুনি টানের নাম জবর। নিচের কোনাকুনি টানের নাম জের। টানের নাম জের। আচ্ছা, তারপরে উস্তাদ বলবেন। হ্যাঁ, প্রশ্নের সুরে অর্ধেক কথা বলবেন। উপরের কোনাকুনি টানের নাম সবাই বলবে কি? জবর, তাই না? জবর। উপরের কোনাকুনি টানের নাম জবর। নিচের কোনাকুনি টানের নাম জের। মানে তাদের মুখ দ্বারা জবর জের বলাবেন। আর জবর জের বলাইতে হলে প্রশ্নের সুরে অর্ধেক কথা বলবেন, তাহলে তারা বলবে অটোমেটিক ভাবে। উপরের কোনাকুনি টানের নাম জবর। নিচের কোনাকুনি টানের নাম জের। এই 2-3 বার একটু বইলা শুধু হাত রাখবেন। হ্যাঁ, বলেন। জবর। না, যখন আপনি জের। বললেন ওইভাবে। হ্যাঁ, বলেন জাবার। হ্যাঁ, জবর। জের। জবর। জবর। জবর টান দেন কেন? জাবার। জবর। জবর। জের। জের। এরকম শুধু হাত রাখবেন 50 বার, আর সবাই বলবে কি? জাবার জের, জের। জাবার জের। জের। বাস, এই পরিচয় শেষ হয়ে গেল। জবর জের পরিচয় কি হয়ে গেল? শেষ। শেষ হয়ে গেল। আচ্ছা, এখন হলো পরীক্ষা। দ্বিতীয় মানে প্রথম তবকা শেষ, এবার দ্বিতীয় আপনি বলবেন। এবার আপনার জবর জের ভালোভাবে হ্যাঁ, মানে স্লেট মুছে পরিষ্কার করুন। আপনার জবর জের ভালোভাবে চিনতে পেরেছেন কি? আপনার জবর জের উত্তর কি হবে? কি? এখন এখন আমি আপনাদের পরীক্ষা নেব। এখন আমি আপনাদের পরীক্ষা নেব। আচ্ছা, বলেন তো এটা কি? জবর। প্রথমবার তো জবর, তাই না? তারা কি বলবে? প্রথমে জবর বলবে, তাই না? জবর। হ্যাঁ, প্রথমে তারা কি বলবে? জবর। জবর। তখন বলবেন ফেল। কি বলবেন? ফেল। আচ্ছা, এরপরে বলবেন ঠিক করে বলেন।
তখন কি বলবে তারা? জের। কারণ যখন জবর হইলো না তাহলে কি হবে? জের হবে। বলবে কি জের, বলবেন এবারও ফেল। কি বলবেন? এবারও ফেল। এবারও। তারপর বলবেন এখানে কোনো হরফ আছে কি? না। হরফ ছাড়া উপরে নিচে হয় না, উপরে নিচে না হইলে জবর জেরও হয় না। হরফ ছাড়া উপরে নিচে হয় না, হয় না। উপর নিচ আর না উপরে হলে নিচে না হইলে জবর জেরও হয় না। হয় না। এরপরে এই মানে চিহ্নটার নিচে এবার একটা হরফ লিখবেন। এবার বলেন এটা কি? জবর। সবাই কি বলবে? জবর। জবর। সাবাস, পাস করেছেন। কি সাবাস, বলবে? পাস করেছে। সাবাস, পাস করেছেন। আবার উপরে এটা মুছে নিচে দিবেন। হ্যাঁ, বলেন এটা কি? হ্যাঁ, এটা কি বলেন? জের। তখন বলবেন কি? পাস করেছেন। এখন অন্য হরফ লিখবেন, আরো বিভিন্ন হরফ দিয়ে দেখাবেন। এটা কি বলেন? জের। হ্যাঁ, বলেন। নাম জের। পাস করেছেন। এটা কি বলেন? জবর। জবর। পাস করেছেন। এরকম বিভিন্ন হরফ দিয়ে দেখায় লাস্টে আবার শুধু কোন করে টান লিখবেন। এবার তো বলেন এটা কি? কিছুই না। কিছুই না। হরফ ছাড়া একা একা কিছুই জবর জের কিছুই হয় না। আচ্ছা, স্লেট মুছে পরিষ্কার করুন। স্লেটের মাঝখানে একটি আলিফ লিখুন। দ্বিতীয় তবকা কিন্তু শেষ, এবার 3 নম্বর তবকা শুরু হচ্ছে। আচ্ছা, উপরে জবর দিন। জবরের মাথাটা এভাবে গোল করে দিন। কি বলবেন? জবরের মাথাটা এভাবে গোল করে দিন। আমি বোর্ডে যে জায়গায় হাত রেখেছি আপনারা নিজের স্লেটে সেই জায়গায় হাত রাখুন। হ্যাঁ, হাত থেকে দেখবেন ঠিক আছে কিনা, দেখে পড়াবেন। উপরের এক মাথা গোলটার নাম পেশ। 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 এটা পড়াবেন কমপক্ষে 50 বার। ঠিক আছে? তারপরে প্রশ্ন শুরু আগের মতো অর্ধেক কথা বলবেন। উপরে এক মাথা গোলটার নাম, সবাই কি বলবে? উপরে এক মাথা গোলটার নাম পেশ। হ্যাঁ, এবার শুধু হাত রাখবেন 50 বার। সবাই কি বলবে? পেশ, পেশ, উপরে পেশ, এক মাথা গোলটার পেশ। নাম পেশ। তাহলে এখানে 3 নম্বর তবকা শেষ, পেশের পরিচয় শেষ। এবার 3টা একত্রে, চতুর্থ তবকা জবরজের পেশ, 3 একত্রে পরিচয় হবে, পরীক্ষা হবে। হ্যাঁ, স্লেট মুছে পরিষ্কার করুন। সকলে বোর্ডে আমার হাতের দিকে দেখতে থাকুন। আপনারা আপনাদের স্লেটের মাঝখানে এরকম লিখুন, মানে যে 3টা পড়েন না আলাদা আলাদা করে, এবার 3টা কি একত্রে পড়াইতে হবে। ঠিক আছে? আচ্ছা, বলবেন আমি হাত প্রথমে প্রথমে হ্যাঁ, পরিচয়ের জন্য হাত রাখবে, সবাই বলবে। আর দ্বিতীয় হলো পরীক্ষা, উল্টা পাল্টা হাত রেখে পরীক্ষা নিতে হবে। আচ্ছা, প্রথমে হলো পরিচয়। চতুর্থ তবকা কি? জবরজের পেশ একত্রে পরিচয় এবং পরীক্ষা। আগে পরিচয়, পরে কি? পরীক্ষা। আপনি বলেন যে পরিচয় তো আগে হয়ে গেছে একবার, ওটা হচ্ছে আলাদা আলাদা। এখন একত্রে পরিচয়, জবরজের পেশ 3টার একত্রে পরিচয়। আর এই পরিচয়টা হবে, ওস্তাদ পড়াবেন না, ওস্তাদ হাত রাখবেন, সবাই বলবে এটাই পরিচয়। হ্যাঁ, বলবেন এইভাবে, আমি হাত রাখবো, আপনারা হরফের নাম বলবেন। আমি হাত রাখবো, আপনারা দেখে দেখে নাম বলবেন। কি বলবেন? আমি হাত রাখবো, আপনারা দেখে দেখে নাম বলবেন। না দেখে বললে ফেল। হ্যাঁ, বলেন। জবর। হ্যাঁ, বলেন। জবর। তাড়াতাড়ি বলেন, তাড়াতাড়ি। জবর, জবর, না দেখে বললে ফেল। মানে উস্তাদ হাত রাখেন না, তখন যদি বলেন তখন কি? ফেল। দেখে বলতে হবে, হাত রাখলে তারপর বলবেন। হ্যাঁ, জবর। হুম, জবর। জবর। হ্যাঁ, না দেখে বললে ফেল।
এরকম হাত রাখবেন 50 বার। জবরের সঙ্গে কয়বার? 50 বার। আবার জেরের সঙ্গে হাত রাখবেন 50 বার। হ্যাঁ, এবার বলেন। জের 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 ওই যে না দেখে বললে ফেল। হাত রাখার পরে দেখে বলতে হবে, দেখে দেখে বলতে হবে। বলেন। জের 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 এরকম জের মাঝে মাঝে থেমে থেমে হাত রাখবেন, মানে সবাই যাতে দেখে বলে, না দেখে যাতে না বলে। আচ্ছা, এবার বলে, হ্যাঁ, এখানে এটাও 50 বার হাত রাখবেন। এরপর পেশের সঙ্গে 50 বার হাত রাখবেন। পেশ বলেন। পেশ 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 এই যে না দেখে বললে ফেল, না দেখে বললে কি ফেল। হ্যাঁ, বলেন। পেশ 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 এভাবে পেশের মধ্যে 50 বার হাত রাখবেন। তাহলে জবরের সঙ্গে 50 বার, জেরের সঙ্গে 50 বার, পেশের সঙ্গে 50 বার কি করতে হবে? হাত রাখতে হবে। হাত রেখে মার্কস পর্যায়ক্রমে, করতে মানে হবে। আগে জবরের সঙ্গে, এরপরে জেরের সঙ্গে, এরপর পেশের সঙ্গে পর্যায়ক্রমে হাত রাখতে হাত হবে। এক রাখতে নম্বর হবে। কাজ। আচ্ছা, তারপরে এখন হলো পরীক্ষা। বলবেন আমি এখন উল্টাপাল্টা হাত থেকে আপনাদের পরীক্ষা নেব, আমি চেষ্টা করবো আপনাদেরকে ফেল করাতে, আপনারা চেষ্টা করবেন পাস করতে। পাস করতে। পাস করার একটা ভালো বুদ্ধি আছে, বলে দিব কি? সবাই কি বলবে? জি। জি বলবেন বুদ্ধিটা অতি সহজ। আমি হাত রাখার একটু পরে বলবেন, আগে বললেই ফেল। হ্যাঁ। হ্যাঁ, বলেন। হ্যাঁ, বলেন। জবর 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 হাত আটকে রয়েছে। নেটওয়ার্কটা মনে হয় হ্যাঁ, দেখা যাচ্ছে না? এখন ঠিক আছে। জবর জবর হ্যাঁ, বলেন। জবর জের হ্যাঁ, জের জের পেশ জের পেশ জবর 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 জের জের পেশ পেশ জের জের জবর জবর পেশ পেশ জবর 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 জের জের পেশ পেশ হ্যাঁ, এভাবে ইস্তেমাই, তারপরে ইনফিরাদি। একজন দাঁড় করে ইনফিরাদি এরকম হাত রাখবেন, সে বলবে এরকম। এই 2-3 জন থেকে পরীক্ষা নেবেন, একদম 3-4 জন পরীক্ষা নেবেন ইনফিরাদি। ইস্তেমাই পরীক্ষা, ইনফিরাদি পরীক্ষা, বাস শেষ হয়ে গেল। পরীক্ষা তো পরীক্ষাও শেষ, চতুর্থ তবকা শেষ। এরপর বলবেন পঞ্চম তবকা। জবর জের পেশ তিনের একত্রে একটা নাম আছে, তিনটার একত্রে নাম হারকাত। কি বলেন? জবর জের পেশ তিনটার একত্রে একত্রে নাম নাম আছে একটা নাম আছে, নাম তিনটার আছে। একত্রে নাম কি? তিনটার একত্রে নাম কি? হারকত হারকাত। হারকত আচ্ছা, এটা হরকত আচ্ছা, এটা বলার পরে আচ্ছা যে বলবেন কি এটা বলার পরে হরকত শব্দটা লিখবেন বোর্ডে ডান দিকে ছোট্ট করে। আচ্ছা, বলবেন আমাদের জীবন পর থেকে ভিন্ন ভিন্ন নাম আছে, কারোর নাম আব্দুল্লাহ, কারোর নাম আব্দুর রহমান, কারোর নাম আব্দুর রহিম। আবার সবার একত্রে নাম, আমরা সবাই ছাত্র। সবাই কি? সত্য ছাত্র। ওইরকম আলাদা নাম হচ্ছে জবরজের পেশ, আর তিনটার একত্রে নাম কি? হারকাত। হরকত আচ্ছা, এখন বলবেন এখানে কয়টা জবর? একটা একটা জবর কয়টা জের? একটা জের একটা জের কয়টা পেশ? একটা পেশ একটা পেশ এক জবর এক জের এক পেশকে হারকাত বলে। এক জবর এক এক জের জবর এক এক পেশকে পেশকে হরকত বলে হারকত বলে। এক জবর এক জের এক এক জবর পেশকে এক হারকাত জের বলে। পেশকে হরকত এক এক জবর জবর এক এক জের জের এক এক পেশকে পেশকে হারকত হরকত বলে বলে। এক এক জবর এক জবর জের এক পেশকে হারকাত বলে। এক এক জবর জবর এক এক জের জের এক এক পেশকে পেশকে হারকত হরকত বলে। হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। হরকতের হরকতের উচ্চারণ উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। করতে হয়। হয় এক জবর এক জের এক পেশকে হারকাত বলে। এক জবর এক এক জবর এক জের এক এক জবর এক পেশকে পেশকে হরকত জের এক বলে। পেশকে হরকত বলে। হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়।
হরকতের হরকতের উচ্চারণ হরকতের তাড়াতাড়ি উচ্চারণ করতে হয়। তাড়াতাড়ি করতে হয়। মুখস্থ করেন। এক জবর, এক এক জবর জবর এক জের এক এক পেশ জের, কে এক হরকত পেশ। বলে। হরকতের হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। উচ্চারণ এক তাড়াতাড়ি জবর করতে এক হয়। জের এক পেশকে এক হরকত জবর বলে। এক জের হরকতের উচ্চারণ হরকত বলে। তাড়াতাড়ি করতে হয়। হরকতের উচ্চারণ এক তাড়াতাড়ি করতে জবর এক হয়। জের এক এই পেশকে কথাটা এক হরকত জবর মুখস্থ এক বলে। করতে জের হবে। এক পেশ কে হ্যাঁ, জি, এই কথাটা কি করতে হবে? মুখস্থ উচ্চারণ করাইতে মুখস্থ হবে, করতে হয়। করাইতে হবে। করাইতে হবে। আচ্ছা, এরপরে একজন একজন করে সবার থেকে শুনতে হবে। একজন একজন করে সবার থেকে শুনতে হবে মাস্কের শুরুতে। কি শুনতে হবে। শুরুতে? মাসকের শুরুতে, মাস্কের শুরুতে। শুরুতে। মাস্কের শুরুতে মানে কি? মানে একজন বলবে সঙ্গে সঙ্গে সবাই বলবে। একজন বলবে সঙ্গে সঙ্গে সবাই বলবে। সবাই বলবে। এইভাবে করে করে সবার থেকে শুনতে হবে। আচ্ছা, শোনার পরে হরকত শব্দের মুছে দিবেন। মুছে বলবেন, সকলে বোর্ডে আমার হাতের দিকে দেখতে থাকুন, বাম দিকে আরেকটি আলিফ লিখুন। কি বলবেন? বাম বাম দিকে দিকে, আরেকটি বলে আলিফ আমার হাতের দিকে লিখুন। দেখতে থাকুন, বাম দিকে আরেকটা আলিফ লিখুন। হ্যাঁ বলবেন বাম দিকে আরেকটি আলিফ লিখুন। এবার উপরে মাথা বাঁকা করে এরকম একটি টান দিন। কি বলবেন? উপরে, উপরে মাথা বাঁকা করে এভাবে একটি টান দিন। আমি বোর্ডে যে জায়গায় হাত রেখেছি আপনারা আপনাদের নিজের স্লেটে সেই জায়গায় হাত রাখুন। আমি বোর্ডে যেখানে হাত রেখেছি আপনারা সিলেটে সেখানে হাত রাখবেন। তারপরে দেখবেন হাত রাখা ঠিক হলো কিনা সবার দেখবেন, দেখে বলবেন উপরের মাথা বাঁকাটা নাম জজম। উপরের উপরে মাথা মাথা বাঁকাটার বাঁকা নাম টানের জজম। নাম জজম। উপরের বলবেন, উপরের মাথা বাঁকাটার নাম জজম। উপরের উপরে মাথা মাথা বাঁকা টানের আপনার নাম কথা মাঝে মাঝে জজম। আসতেছে, বুঝলো না? উপরের মাথা বাঁকাটার নাম জজম। উপরের উপরে মাথা মাথা বাঁকা বাঁকাটার নাম জজম। টানের নাম জজম। এইভাবে মুখস্থ করা কমপক্ষে 50 বার। এরপর বলবেন উপরের মাথা বাঁকাটার নাম কি? জজম। জজম। হ্যাঁ, জজম, জজম, জজম। জজম। এটা কয়েকবার জজম। পরে বলবেন। জজম। জজম। জজমের আরেকটা স্রোত আছে, ইলিশ মাছের পেটের কাটার মতো এরকম। জজমের আরেকটা স্রোত আছে, ইলিশ মাছের পেটের কাটার মতো এরকম। এরকম। এটাও জজম, এটাও জজম। এই জজম আগের ছাপায় বেশি চলতো, বর্তমান ছাপায় এই জজম বেশি চলে। এটাকে বলে কলিকাতার ছাপার জজম, এটাকে বলে লখনৌ ছাপার জজম। জজম। দুটোটাই জজম। বলেন জজম, জজম। জজম। জজম, জজম। জজম, জজম। বর্তমানে জজম। কম্পিউটারের মধ্যে আবার গোল করেও জজম লেখা হয়, এরকম গোল করে। বর্তমানে কম্পিউটারে জি শুধু গোল করে চিহ্ন দেয়, জজম হয়ে যায়। এভাবেও বর্তমানে জজম লেখা হয় কম্পিউটারে। জি আচ্ছা, জি। আমি এবার হাত রাখবো, আপনারা নাম বলবেন। হ্যাঁ বলেন জবর, জবর। জবর। বলেন জাবার, জবর। জবর। জের। জের, জের। পেশ, জাজম। পেশ। জজম। জজম। হ্যাঁ বলেন সবাই জাবার, জবর। 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 জের। জের। পেশ। পেশ। জজম। জজম। হ্যাঁ ডান দিক থেকে বাম দিক, আবার বাম দিক থেকে ডান দিক, আগের মতো যে বাম দিক থেকে ডান দিক। বলেন জাজম, জজম। জজম। পেশ, পেশ। পেশ। জের। জের। জবর। জাবার, জবর। আবার জাজম, পেশ, জের, জজম। জবর। আবার উল্টা পেশ। পাল্টা, জের। ডান দিক থেকে বাম দিক কয়েকবার, বাম দিক ডান দিক কয়েকবার, আর উল্টা পাল্টা কয়েকবার। বলেন জের, জের। জের। পেশ। পেশ। জবর। জবর। জজম। জজম। আচ্ছা মাশাআল্লাহ। তো এইভাবে হাত রাখবেন, মানে পাকা করে দিলেন। আচ্ছা, এরপরে ডান দিকে ছোট্ট একটা হামজা লিখবেন। হ্যাঁ বলবেন এটার নাম কি? হামজা। এটার নাম কি? হামজা। 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 কি বলবে? হামজা। এটার নাম কি? হামজা। তারা তো জানে না, আলিফ। তারা বলবে আলিফ। কি বলবে? আলিফ। আলিফ। বলবেন না এটা আলিফ, হ্যাঁ বলবে যে এটা এটা না, এটা এটা আলিফ না, এটাও হামজা। কি বলবেন? এটাও হামজা।
হামজা। এরপর বলবেন আলিফে জম হলে, হ্যাঁ বলেন। আপনার কথা আটকে আটকে আসতেছে, কথা ক্লিয়ার আসতেছে না। আলিফে জাবর জের পেশ জাজম হলে, আলিফে জবর জের পেশ জজম হলে, ওই আলিফকে হামজা বলে। ওই আলিফকে হামজা বলে। আলিফে জাবর জের পেশ জাজম হলে ওই আলিফকে হামজা বলে। আলিফে আলিফে জবর জবর জের পেশ জের জজম পেশ হলে ওই জজম হলে আলিফকে ওই হামজা বলে। আলিফকে হামজা বলে। মুখস্থ করেন। আলিফে আলিফে জাবর জবর আলিফে জের পেশ জবর জাজম জের হলে, মুখস্থ পেশ করেন। জজম হলে ওই হামজা বলে। আলিফকে হামজা আলিফে বলে। আলিফে জবর জবর পেশ জের জজম পেশ হইলে জজম ওই হলে আলিফকে ওই হামজা আলিফকে বলে। হামজা আলিফে বলে। জাবর জের পেশ জাজম পেশ হলে ওই আলিফকে হামজা বলে। আলিফে জবর জের পেশ জজম হইলে ওই আলিফকে হামজা বলে। আলিফে জবর জের পেশ জাজম হলে জজম ওই হলে এই আলিফকে আলিফকে হামজা বলে, হামজা বলে। মাস্কের সুরতে জবাব জের পেশ জজম কিছু থাকলেও, আর জবাব জের জজম না থাকলে তার নাম হবে আলিফ। আচ্ছা, এরপরে হাত রাখবেন, বলেন নাম বলেন। কথাগুলো বোঝা যাচ্ছে না, আপনার কথাগুলো হামজা। আটকে আসতেছে। উস্তাদ কথা কিছুই বোঝা যায় না। আটকে আসে। জি জি জি, নেটওয়ার্ক আজকে ভালো সমস্যা, আহ, 500 বার এমনি আচ্ছা এমনি বের হয়ে গেছে। আচ্ছা, নাম বলেন। হামজা। হামজা হামজা। হামজা হ্যাঁ, আলিফ হামজা বলেন। না, হামজা হামজা। আলিফে জবর থাকলে তো হামজা হবে। হামজা, হ্যাঁ। হামজা হামজা এবার একটা হামজা। মুছবেন। হ্যাঁ, হামজা। একটা মুছবেন, মুছে আবার নাম বলেন। হামজা। হামজা। হামজা হামজা। হামজা। আলিফ। হামজা আলিফ আলিফ। হ্যাঁ, এটা আলিফ হবে, কিছু নাই, এটা কি আলিফ, তারপরে আলিফ। হামজা। হামজা। আচ্ছা, এবার বলেন হামজা হামজা। আলিফ। আলিফ। না, এটা কিছু নাই, না থাকলে তো আলিফ, আলিফ এটা হামজা। আলিফ। হামজা। মানে যেটা মধ্যে থাকবে সেটা হলো হামজা, আর যেটা কিছু থাকবে না সেটা কি আলিফ। এইভাবে বলবেন। হ্যাঁ বলেন হামজা, তারপরে আলিফ। আলিফ। আলিফ হামজা আলিফ। আলিফ আলিফ হামজা। হামজা। এবার বলেন আলিফ। হামজা। হামজা হামজা হামজা। আলিফ। আলিফ আলিফ। হামজা হামজা আলিফ হামজা। আলিফ আলিফ। 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 হ্যাঁ, এবার বলেন হামজা হামজা। হামজা আলিফ। আলিফ আলিফ। আলিফ আলিফ। আলিফ আলিফ। আলিফ মাশাআল্লাহ। আলিফ। আচ্ছা, তারপরে এবার আবার আবার একটা একটা করে দিবেন। আবার এবার নাম বলবেন। হামজা আলিফ আলিফ হামজা আলিফ, আবার আরেকটা দিবেন। হামজা হামজা আলিফ হামজা আলিফ, আবার একটা দিলেন। হামজা হামজা আলিফ হামজা আলিফ, তারপরে হামজা 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 হামজা, এইভাবে হাত রাখবে, সবাই বলবে। এরপরে ইনফিরাদি, এরপরে ইনফিরাদি এরকম মুছবেন একজন করে। হ্যাঁ, ইনফিরাদি পরীক্ষা নেবেন, আবার হরকত দিতে দিতে ইনফিরাদি পরীক্ষা নেবেন। তাহলে 6টা তবকা শেষ হলো। কয়টা তবকা? 6টা 6টি তবকা। তাহলে দেখেন এই পর্যন্ত মানে আমরা মানে প্রাথমিক কথা যেগুলো প্রারম্ভিক প্রস্তুতিমূলক ওগুলো শেষ হয়ে গেল। এখন যে মূল উচ্চারণ, এটা হলো সপ্তম তবকা, এটা হলো সামনে আছে, ঠিক আছে? জি। সপ্তম তবকাটা সামনে আছে, ওইটা হলো আসল পড়া। তা আমরা মূল প্রস্তুতিমূলক বিষয়টা আমাদের চলে আসছে। আচ্ছা, তো এখন এই তো এটা ভালো করে প্র্যাকটিক্যাল করবেন, আপনারা যতটুকু পারেন ভালো করে প্র্যাকটিক্যাল করবেন। আমরা এরপরে এই আগামী ক্লাসে এটা আমরা এই দেখবো যে কোন তবকায় কয়টা কাজ আমরা শিখলাম করলাম এই প্র্যাকটিক্যালের মাধ্যমে, এগুলো আমরা তখন আবার বুঝবো। আর আপনাদের পিডিএফ দেবো, এটার মধ্যে লেখা থাকবে কোন তবকার মধ্যে কয়টা কাজ। তো আপনারা এই ভিডিও দেখে দেখে আপনারা এটা প্র্যাকটিক্যাল করবেন।
হ্যাঁ ভিডিও দেখে দেখে প্র্যাকটিক্যাল করে ইনশাআল্লাহ কালকে দিনের মধ্যে জিনিসটা পাকা করে ফেলবেন। আচ্ছা আজকে ইনশাআল্লাহ। পর্যন্তই, আমরা দোয়া পড়ি। সুবহানাল্লাহি বিহামদি, সুবহানাল্লাহ সুবহানাল্লাহি বিহামদিহি, ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহ, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, সুবহানাকাল্লাহুম্মা সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আশহাদু আশহাদু আল্লা আল্লা ইলাহা ইলাহা ইল্লা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলাইকুম।